সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার প্রশ্নে সংসদে বিতর্ক। মঙ্গলবার 2 ঘণ্টা সময় নির্ধারণ। গণভোট বিল আকারে উঠছে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন এলজিআরডি মন্ত্রী। পাবলিক পরিবহনে জিপিএস চালুর সিদ্ধান্ত সড়ক মন্ত্রণালয়ের। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা, কার্যকর পদক্ষেপের তাগিদ। এবং বেকারদের বিদেশ যাত্রার স্বপ্ন পুঁজি করে কোটিপতি হচ্ছে দালালরা, ড্রামে করে বিদেশে পাঠানোর অভিযোগ। লালমনিরহাটে এমন চক্রের সন্ধান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারে চলমান অধিবেশন মুলতবি করে সংবিধান সংস্কার অধিবেশন আহ্বানে সংসদে প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে প্রস্তাবনায় ভুল আছে দাবি করে আলোচনার জন্য আলাদা দিন নির্ধারণের পক্ষে মত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উভয় পক্ষের আলোচনা শুনে এ বিষয়ে 31শে মার্চ মঙ্গলবার 2 ঘণ্টা আলোচনার জন্য দিন নির্ধারণ করে দেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার অধ্যাদেশ 2025 বাস্তবায়নে চলমান সংসদ অধিবেশন মুলতবি করে সংবিধান সংস্কার অধিবেশন আহ্বান করার জন্য লিখিত প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। স্পিকারের অনুমতিক্রমে প্রস্তাবটি পাঠ করেন তিনি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। পরে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবটি যৌক্তিক, তবে এই বিষয়ে আলোচনার জন্য সময় প্রয়োজন। এই বিষয়টি আলোচনার দাবি রাখে। ওনাদের পক্ষ থেকেও আলোচনা হবে, আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাই, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সময় উপযোগী এই সাবজেক্টে আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন। আর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে প্রস্তাবনায় ভুল আছে বলে দাবি করে পুনরায় নোটিশ দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রুল 62 রুলস অফ প্রসিডিউর নোটিশ উনি দিয়েছেন। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘণ্টা এ বিষয়ে আলোচনার জন্য দিন ধার্য করে দেন স্পিকার। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। 24 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে গ্রাম অঞ্চলের রাস্তার অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন মির্জা ফখরুল। অপর এক প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেওয়া হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। সংসদ অধিবেশনের শুরুতে সংক্ষেপে ভাষণ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও রক্তিম জুলাইয়ের শহীদের অবদানের কথা স্মরণ করেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 1991 সনের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরে তিনি সংসদ পরিচালনার জন্য সহায়তা কামনা করেন সংসদ সদস্যদের কাছে। আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি যে তাকে অভিনন্দন জানান সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। আপনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আপনি নিরপেক্ষ থাকবেন এবং আপনি দলের পদ থেকে পদত্যাগ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। এক প্রশ্নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদকে জানান, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্প নেওয়া হলেও ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে গ্রাম বাংলার বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করা হয়নি। বর্তমান সরকার গ্রামের রাস্তা পাকা করতে কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকার আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোন দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান মির্জা ফখরুল। এই গ্রাম বাংলার প্রায় সব মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের যে বিগত মন্ত্রী পরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে কর্মকর্তাদের অফিসের বিষয়ে খোঁজ খবর নিতে রোববার 4 মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে কৃষক কার্ড নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে দুপুরে নিজ দপ্তরে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সপ্তাহের প্রথম দিনে রোববার সকাল ঠিক 9টায় সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রবেশের আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন সরকার প্রধান। এরপর সকালে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে কৃষক কার্ড নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এর লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী তার ঘরে মামলার জরিমানা চলে যাবে। প্রধানমন্ত্রীর সভায় সবার উপস্থিতিতে এটা একটা জিপিএসটা চালু করার একটা ডিসিশন হয়েছে। এই জিপিএস চালুর প্রধান প্রতিবন্ধক হচ্ছে মালিক এবং শ্রমিকরা। তারা এখানে একমত হয়েছে যে আমরা জিপিএস চালু হওয়া উচিত, 1 নম্বর পজিটিভ। এতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে, তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাত্রা করেছে বলেও জানান মন্ত্রী। যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে। জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে জানাচ্ছেন মাহমুদ আক্তার।
জ্বালানি তেল সংকটে ভুগছে ময়মনসিংহ জেলার অর্ধশতাধিক পাম্প। জেলা জুড়ে তেল মজুত না থাকার অভিযোগে বেশিরভাগ পাম্প বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ। লাইনে যারা আছে সবাই তেল পাবে কিনা সে বিষয়েও আসলে সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। 200-300 টাকা তেল দিয়ে আমগর কি চলে? আমগর রান করলে প্রতিদিন 100-150 কিলো। 3000 লিটার তেল আসছে মাত্র। 3000-এর মধ্যে কালকেই মনে গেছে 1600-1700 গেছে। গাজীপুরের কালিয়াকৈরে 14টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোথাও কোথাও সীমিত পরিসরে ডিজেল বিক্রি করা হলেও অকটেন ও পেট্রোল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। বাগেরহাট জেলার পেট্রোল পাম্পেও দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত 2 সপ্তাহ ধরে আমাদের এই পেট্রোলের চাহিদা পূরণ হচ্ছে না। দেখেন কত গাড়ি, আমাদের এখনো তেলের কোনো ব্যবস্থা হয়নি। এদিকে রাজশাহী জেলার বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিদ্যমান পরিস্থিতিতে কেউ যাতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করতে এবং সীমান্ত দিয়ে পাচার করতে না পারে সেজন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। গোপালগঞ্জে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা। রোগী তো গাড়ির ভিতরে মারা যাবে, যদি যাইতে না পারে পথে 2 কিলো 5 কিলো 10 কিলো যায় গাড়ি বন্ধ হয়ে গেল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে যেন সীমান্ত দিয়ে কোনোভাবে তেল পাচার না হয় সেই লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলার 3টি প্রধান তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। অবৈধ মজুত দমন করার লক্ষ্যে বিজিবি সদস্যরা অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করছে। ফরিদপুর জেলার রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন, পেট্রোল সরবরাহ করছে ফিলিং স্টেশনগুলো। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ নিশ্চিতে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ সেলিম। সেলিম, নোয়াখালীর তেল পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সারা বাংলাদেশে কিন্তু জ্বালানি তেলের যে তীব্র সংকট দেখা দিয়েছে, আর এই তীব্র সংকটের হাত থেকে কিন্তু রক্ষা পায়নি নোয়াখালীও। আমরা নোয়াখালীর যে বিভিন্ন তেলের পাম্পগুলো রয়েছে, পুরো পাম্পগুলো ঘুরে আমরা যেটি দেখেছি বা জেনেছি সেটি হচ্ছে নোয়াখালীতে 34টি তেলের পাম্প রয়েছে। আর এই 34টি তেলের পাম্পের মধ্যে কিন্তু মাত্র 4-5টি তেলের পাম্প সচল রয়েছে। তাও কিন্তু প্রতিদিন কিন্তু এই 4-5টি পাম্পে কিন্তু তেল সরবরাহ হচ্ছে না। যেমনটি আপনাদেরকে আমরা ভিডিও ফুটেজে দেখিয়েছি, সেটি হচ্ছে এখানে নোয়াখালী জেলা শহরে 5টি পাম্প রয়েছে, জেলা শহর মাইজদি, দত্তরহাট এবং সোনাপুর মিলিয়ে। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দত্তবাড়ি মোড়ের যে পায়রা পিলিং স্টেশন রয়েছে সেই পায়রা পিলিং স্টেশনে। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে ভোর 3:30টা থেকে কিন্তু মোটরসাইকেল আরোহীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত জ্বালানি তেলের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাম্পে তেল সরবরাহ করছে না পাম্প কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি যে এখানে দীর্ঘ প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকার পরে গতকালকে এখানে তেল সরবরাহ শুরু করেছেন। আমরা এখানে যে মার্কেটিং এ কাজ করে আমরা একজন তেল মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলবো যে ওনারা কয়টা থেকে তেলের জন্য সিরিয়াল দিয়েছে। যে আমি ভোর 3-4টা থেকে এখানে সিরিয়ালে দাঁড়াইছি, তবে এখন পর্যন্ত কখন তেল দেবে এখনো পাম্প কর্তৃপক্ষ কোনো কিছু নির্দিষ্ট সময় আমাদেরকে জানায় নাই। এই কারণে আমাদের অফিসে পৌঁছাইতে অনেক সময় লেট হচ্ছে আর কি। এই যে ভোগান্তিতে কিন্তু যারা মার্কেটিং এ কাজ করে এবং হচ্ছে যারা বিভিন্ন কোম্পানির জব করে তারা কিন্তু প্রতিদিন এইভাবে তেলের জন্য কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে আবার সঠিক সময়ে অফিস করাটা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। আমরা আরেকজন
ঠিকাদারের সাথে একজনের সাথে কথা বলবো, ওনার থেকে জানবো ওনারা কখন থেকে আসছে। সালাম আলাইকুম, আমি ভোর 4টা বাজে আসছি এখানে। আসি শুনতেছি তেল দেবে হচ্ছে যে যখন আসবে, আসার পরে 9টার কথা বলছিল, এখন 9টা 4 হয়ে গেছে, 9টা 15, কিন্তু এখন পর্যন্ত আমরা তেল পাই নাই। আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমরা মানে আমাদের প্রয়োজন ছাড়া বাইরে দিচ্ছি না, এরপরও আমাদের আজকে এই অবস্থা। রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তেলের জন্য। প্রায় 3 থেকে 400, এক সিরিয়ালে 3 থেকে 400 গাড়ি আছে। এভাবে আমাদের প্রতিটি পাম্পে একই অবস্থা। এখন আমরা খুবই কষ্টদায়ক অবস্থায়। এখানে আমাদের সবাই যারা চাকরিজীবী আছে ওরাই বেশিরভাগ গাড়ি নিয়ে আসছে, মানে না পারলেই নয়, এই কারণে। তো আমরা আর কি বলবো, এখানে আমাদের কিছু বলার নাই, আমরা খুব কষ্ট। এখানে 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 যারা ভুক্তভোগী রয়েছে তারা যেটি জানিয়েছে, এই জ্বালানি তেলের ভোগান্তিতে কিন্তু তারা প্রতিনিয়ত তাদের কর্মে ব্যাঘাত ঘটছে। যেমনটি আপনাদেরকে যদি আমরা আরেকটু জানিয়ে রাখি, যে পাম্পগুলোতে যে তেল সরবরাহ করা হচ্ছে, এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য যে সিরিয়াল দেওয়া হয়েছে, জরুরি সেবা কিংবা গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা কোনো সুযোগ রাখা হয়নি, যার কারণে কিন্তু জরুরি সেবায় যারা নিয়োজিত রয়েছে গণমাধ্যম কর্মী সহ, তারাও কিন্তু প্রতিনিয়ত কিন্তু জ্বালানি তেলের ভোগান্তিতে তাদের দৈনন্দিন কাজ কর্ম করতে কিন্তু বিঘ্নতা ঘটছে। তো নোয়াখালীর যে জ্বালানি তেলের সংকট, আমার কাছে এই ছিল সর্বশেষ। সারা, ধন্যবাদ সেলিম আপনাকে। ভাগ্য পরিবর্তনে দেশের বেকার যুবকদের বিদেশ যাত্রার স্বপ্নকে পুঁজি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে দালাল চক্র। লালমনিরহাটের হাতীবান্ধায় এমনই এক মানব পাচারকারীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সুজন নামের ওই দালাল বিদেশগামীদের মাছের ড্রামে ভরে ট্রলারে করে অবৈধ পথে বিদেশ পাঠান বলে ভয়ঙ্কর তথ্য মিলেছে। লালমনিরহাট থেকে সুমন খানের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পরিবারের স্বচ্ছতার আশায় ভিটেমাটি বিক্রি করে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন খুলনার ইমন, রাকিবুল, হামিদুল ও রাজশাহীর হাফিজুল। কিন্তু দালালের প্রতারণায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কয়েক ধাপে দালালকে প্রায় অর্ধ কোটি করে টাকা দিয়েও লিবিয়ায় আটকা রয়েছেন তারা। স্বজনদের অভিযোগ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গন্ডিবাড়ি এলাকার মানব পাচার চক্রের হোতা সুজন তাদেরকে সর্বশান্ত করেছে। আমার ছেলেরাই 6 মাস ধরে জিম্মি করে রাখছে সুজন দালাল। এখন আমি ওর বাড়ি এসেছি আমার ছেলেরা ছাড়ানোর জন্য। ও মারধর করছে, হামলা করছে। এখন আমার ছেলেরা 6,30,000 টাকা নিচ্ছে, নিয়ে আমার ছেলেরা ছাড়াই নিয়ে ব্যাঙ্গে যে আটকেছে ওই ক্যাম্পে। 2 বছর থেকে আমাকে ভুলকে টাকা নিতেই এসে, যে ভাইকে ইতালিতে পাঠাবে, আজ পাঠাবে, কাল পাঠাবে, পাঠায় আর না। পরবর্তী এখন আমার কাছে আরো 10 লাখ টাকা চাইতেছে, যে 10 লাখ টাকা যদি দেন তাহলে আপনার ভাইকে আমি ছাড়াই আনবো। 20 দিন পর আমার ছেলে একদিন একটু ভয়েস দিচ্ছে আমার, যে মা আমি অনেক কষ্টে আছি, 3 বেলার পর 1 মুঠো আমার ভাত দেয়, আমার তুমি এখান থেকে নাও। তখন তো আমার কিছুই করার নাই, তারপর ফোনের কাছে নিয়ে গেছে। সুজনের এলাকার বাসিন্দা মফিজুল জানান, ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে সুজনকে টাকা দিয়ে তিনিও বিপাকে পড়েছেন। আমাকে লিবিয়ার উদ্দেশ্যে ইতালি পৌঁছানোর কথা ছিল, আজ নেই কাল নেই, নিতে আর নিচ্ছে না। আমার কাছ থেকে মোটামুটি টাকা নিচ্ছে 4.5 লক্ষ। যোগাযোগ করা হলে মুঠোফোনে মফিজুলের উপর সব দায় চাপান সুজন। আমার মারফতে গেছে ঠিক আছে, আমি তো তাদেরকে নিয়ে মেরে ফেলাই নাই বা আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় বিক্রি করি নাই, তাদেরকে তো আমি কোনো কষ্ট রাখি নাই। মফিজুল হচ্ছে মেন ব্যবসার পার্টনার, আমার যত সমস্ত টাকা আছে সব তো মফিজুলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। এদিকে বাড়তি অর্থ আদায়ে লিবিয়ায় আটকে রাখা যুবকদের উপর চলছে অমানবিক নির্যাতন। এই বিষয়ে ভুক্তভোগীদের পরিবার হাতীবান্ধা থানায় পৃথক 4টি অভিযোগ দায়ের করেছে বলে জানান পুলিশের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিঙ্গিবাড়ি ইউনিয়নের ধুবনি গ্রামে বাড়ি হচ্ছে, নাম হচ্ছে সুজন। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে মর্মে অভিযোগটা আমরা পেয়েছি। যেহেতু এই ঘটনাস্থলটা হচ্ছে ভিন্ন জায়গা আর কি, সে পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে যে ওই সব জায়গায়, সংশ্লিষ্ট জায়গায় মামলা করতে। আর ভাগ্য বদলাতে আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি বিদেশগামীদের জীবন ঝুঁকির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানী ঢাকার ফুটপাত দখল করে চলছে ভাসমান দোকান আর অবৈধ ব্যবসা। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ফুটপাত দখলমুক্ত করতে রোববার বিকেলে রাজধানীর মিরপুর 10-এর হোপ মার্কেটে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে অভিযান চলমান থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঢাকার ব্যস্ত সড়কের পাশের ফুটপাতগুলো এখন আর পথচারীদের জন্য উন্মুক্ত নেই। যে জায়গা দিয়ে পথচারীদের নির্বিঘ্নে হাঁটার কথা, সেখানে এখন গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাটের এক স্বর্গরাজ্য। রাজধানীর এই ফুটপাতগুলো হওয়ার কথা ছিল পথচারীদের জন্য উন্মুক্ত,
তবে সেই ফুসরত এখন নেই। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বহুবার এই ফুটপাতগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করলেও ফলাফল জিরো। অভিযোগ রয়েছে এসব ফুটপাতকে ঘিরে সক্রিয় রয়েছে চাঁদাবাজ চক্র। অন্যদিকে পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলের জেরে তাদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে মূল সড়কে। শুধু ফুটপাত না, রোডও দখল হয়ে গেছে। আমরা হাঁটতে পারতেছি না, মূলত আমাদের কষ্ট হয়। ফুটপাতগুলি পরিষ্কার থাকুক যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে রাজধানী মিরপুর 10-এর হোপ মার্কেটের সামনে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনিভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকে একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে দিতে হবে। আর দোকানীদের দাবি, এসব দোকানের উপর নির্ভরশীল তাদের পরিবার। আমরা এখানে থাকবো না, আমাদের অন্য একটা জায়গায় দেন, কোনো সমস্যা না, আজকে উঠাই দেবেন, আজকে আমরা চলে যাবো, কিন্তু আমাদের বসার মতো একটা জায়গা করে দেন। যদি আমাদের এখান থেকে উৎখাত করা হয় তাহলে আমরা কোথায় যাব? একমাত্র রাস্তায় সব নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। 60টা বাচ্চা সংসার চলে, আমার স্বামী অসুস্থ, আমি নিজে একটা দোকান করে আমার এই সংসারটা চলাই। এই দোকানটা যদি উড়ে দেয় আমরা কিভাবে আমার সংসারটা চলবে? জীবিকার প্রশ্নে জড়িত মানুষের পুনর্বাসন না হলে এই সমস্যার স্থায়ী সমাধান কতটা সম্ভব তা নিয়েই রয়েছে প্রশ্ন। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম গ্রাউসের সহযোগিতায় অতিদরিদ্র পরিবারের উন্নয়নের জন্য মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের সিটি কর্পোরেশনের বিভিন্ন খাল পরিদর্শন করেছেন সিটি প্রশাসক রকুনুজ্জামান সরকার রকুন। পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরুর 3 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। গাইবান্ধার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের পরিবেশ নষ্ট করার প্রতিবাদে ব্যবসায়ীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে ব্রাক ব্যাংক এই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষানীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সেই সঙ্গে ইরানের খার্গ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। এমন খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এদিকে সিরিয়ার সীমানা ব্যবহার করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালালে আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। যুদ্ধ বন্ধ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে করা ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সেনারা। সিরিয়ায় থাকা সর্বশেষ কয়েকটি মার্কিন ঘাঁটির একটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালালে আমিরাতকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। সিরিয়ার দিক থেকে সীমান্ত পেরিয়ে লেবাননে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের রাডার কেন্দ্র ও বিমানবন্দরে হামলা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানের আসার অপেক্ষায় রয়েছে দেশটির সেনারা, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তেল না পেয়ে বিক্ষোভ, জব্দ ৮,০০০ লিটার। হামসহ ১০ রোগের টিকার সংকট। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ৭ মন্ত্রণালয়ে সকালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তাপ। মধ্যপ্রাচ্যের বাইরে জ্বালানি উৎস খুঁজছে সরকার। সমকাল শিরোনাম করেছে পাচার চক্রের মূল ২ সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি। স্থল অভিযানের প্রস্তুতি, খার্ক দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে টিকা সংকটে হামের বিস্তার, সংসদ আবারও উত্তপ্ত। যুগান্তর শিরোনাম করেছে ১০ বছরে ৮.৫ লাখ কোটি টাকা পাচার, উত্তপ্ত সংসদ, প্রস্তাবের ওপর আলোচনা কাল। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে at least 38 children dead in measles outbreak। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার প্রশ্নে সংসদে বিতর্ক। মঙ্গলবার 2 ঘন্টা সময় নির্ধারণ। গণভোট বিল আকারে উঠছে না বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন এলজিআরডি মন্ত্রী। পাবলিক পরিবহনে জিপিএস চালুর সিদ্ধান্ত সড়ক মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতি, চরম ভোগান্তিতে পরিবহন চালকরা, কার্যকর পদক্ষেপের তাগিদ। এবং বেকারদের বিদেশ যাত্রার স্বপ্ন পুঁজি করে কোটিপতি হচ্ছে দালালরা। ড্রামে করে বিদেশে পাঠানোর অভিযোগ, লালমনিরহাটে এমন চক্রের সন্ধান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।